ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। এর পূর্বের ক্লাস পর্যন্ত আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16.2-এর 9 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। 16.2-এর যে 9 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম, আজকে আমরা পড়ব 16.2-এর 10 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করে দেই। এখানে বলা আছে যে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। বলে এখানে রম্বসের পরিসীমা দেওয়া আছে এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে। তো আমরা যদি একটা রম্বসের ছবি আঁকি এখানে, ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এই পরিমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় তোমরা চেষ্টা করবা ছবি এঁকে অঙ্ক করার জন্য। এটা হচ্ছে একটা রম্বস, এই রম্বসের পরিসীমা দেওয়া আছে। রম্বস মনে করি আমরা এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি, এ বি সি ডি রম্বসের পরিসীমা, এ বি সি ডি রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 আর ছোট কর্ণ দেওয়া আছে 54। ঠিক আছে, তো পরিসীমা 180 সেন্টিমিটার আর ছোট কর্ণ হচ্ছে বিডি কর্ণ। ঠিক আছে, এই বিডি কর্ণটা দেওয়া আছে 45, ঠিক আছে, 45 সেন্টিমিটার ছোট কর্ণটা। ওকে, এখন দেখো, তো এটা যদি হয় তাহলে আর পরিসীমা আর ছোট কর্ণ বিডি ইজ ইকুয়াল টু 54 সেন্টিমিটার। ওকে, এটা আমরা যে জিনিসটা দেওয়া আছে সেটা চিত্র অনুযায়ী এটাকে এঁকে নিলাম। ওকে, যদি তাই হয়, এখন দেখো আমরা জানি যে এই যে রম্বসের পরিসীমা, আমরা কি জানি? আমরা জানি রম্বসের পরিসীমা সমান হচ্ছে 4 বাহুর যোগফল। এই যে রম্বসের পরিসীমা হচ্ছে কি এর 4টা বাহুর যোগফলের সমান। রম্বসের যেহেতু 4টা বাহুই সমান হবে, তাহলে প্রত্যেকটা বাহু সমান কত হবে? ঠিক আছে, তো তো আমরা জানি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাই না? এক বাহুর দৈর্ঘ্য এ হলে এই বাহুর দৈর্ঘ্য এ, এটাও হবে এ, এটাও হবে এ, এটাও হবে এ। তাহলে এক বাহুর দৈর্ঘ্য এ হলে পরিসীমা কি হবে? 4a হবে, তাই না? 4a সমান হচ্ছে 180। কারণ পরিসীমা মানে হচ্ছে আমরা জানি যে যে কোনো ক্ষেত্রের চারদিকে যতগুলো বাহু আছে সবগুলো বাহুর যোগফলটা হচ্ছে কি তার পরিসীমা। তো রম্বসের 4টা বাহুই সমান, তাহলে কি হবে? a প্লাস এ প্লাস এ প্লাস এ সমান 4a সমান 180। তাহলে a সমান কি হবে? 180 ডিভাইডেড বাই 4। তাহলে 4 দিয়ে এটাকে ভাগ দিলে 4 4 16, 4 5 20, অর্থাৎ 45 সেন্টিমিটার। অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান পাইলাম আমরা কত? 45 সেন্টিমিটার। ঠিক আছে, এটা যদি 45 সেন্টিমিটার পাই, তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে, প্রশ্নে কি আছে? অপর যে কর্ণটা দেওয়া আছে সেই অপর কর্ণটি কত হবে এবং ক্ষেত্রফল কত হবে। তো কর্ণ যদি আমরা, তাহলে আমাদের এখন টার্গেটটা হচ্ছে এসি কর্ণটাকে বের করা। ঠিক আছে, কর্ণ এসি। ওকে, তো আমরা যদি দুইটা কর্ণ আঁকি, এখানে যদি ও হয়, তো আমরা জানি যে যে কোনো রম্বসের ক্ষেত্রে কর্ণ দুইটা পরস্পরের সাথে কি হয়? 90 ডিগ্রিতে বিভক্ত করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, পরস্পরকে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো এইভাবে তোমরা চাইলে এটা লিখতে পারো। তো লেখো যে বিডি ও এসি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে ও এই দুইটা বাহু পরস্পরকে কি করে? ও বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমরা যদি এখানে 4টা ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজ হিসাব করি, যে কোনো একটা ত্রিভুজ ডি ও সি, যে কোনো একটা ত্রিভুজ নিতে পারি। আমরা যেহেতু ত্রিভুজগুলোকে উপর থেকে দেখতে অভ্যস্ত, এই জন্য আমরা ডি ও সি যদি নেই, তাহলে সুতরাং ত্রিভুজ ডি ও সি একটি কি হবে? সমকোণী ত্রিভুজ হবে, তাই কিনা? সমকোণী ত্রিভুজ হবে, তাই না? যার ও কোণটা হচ্ছে কি? এটা হচ্ছে
সমকোণ, এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ হয়। তো সমকোণী ত্রিভুজের তাহলে এই যে বাহুটি ওডি বাহু কত হবে? আমরা একটু আগে পড়লাম যে কর্ণ দুইটা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, তাই না? সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এই বিডি, বি থেকে ডি পর্যন্ত যদি 54 সেন্টিমিটার হয় তাহলে ওডি সমান কি হবে? 54 অর্ধেক হবে, যেহেতু অর্ধেক হয়ে গেছে। তাহলে সমকোণী সমকোণী ত্রিভুজে ওডি সমান কত হবে? 54 ডিভাইডেড বাই 2 সমান 27, ঠিক আছে। আবার আরেকটি বাহু, তো এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে কি লম্ব। আর তাহলে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এই বাহু এইটাকে আমরা কি বলতে পারবো? লম্ব, ওডি সমান লম্ব বলতে পারবো। আর ওসি সমান আমরা কি বলতে পারবো? ভূমি বলতে পারবো, তাই না? লম্ব বলতে পারবো, এটা ভূমি বলতে পারবো। আর ডিসিটা হবে কি? অতিভুজ। ডিসিটা হবে কি? অতিভুজ। ওডি এটাকে আমরা লম্ব বলতে পারি, লম্ব ওডি। আর ভূমিকে বলতে পারি আমরা কি? ওসি। তাহলে ভূমি ওসি সমান এ সমান 45 সেন্টিমিটার। আমরা একটু আগেই বের করে ফেললাম, তাই না? সরি, ওসি, ওসি না, ওসি আমরা বের করব, ভূমিটা হচ্ছে ওসি, সরি, ভূমি হচ্ছে এই তোমার অতিভুজ। অতিভুজ আমরা লিখি যে অতিভুজ, কোনটা অতিভুজ? ডিসি হচ্ছে অতিভুজ, তাই কিনা? দেখো ডিসি এটা হচ্ছে অতিভুজ। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, আর ডিসিটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তো ডিসি অতিভুজ ডিসি সমান হচ্ছে এ ইজ ইকুয়াল টু 45 সেন্টিমিটার আমরা বের করলাম। আর ভূমিটা আমাদের অজানা, ভূমি ও সি ইজ ইকুয়াল টু হট। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি ওসি সমান কি হবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাই কিনা? ডিসি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, তাই কিনা? ডিসি স্কোয়ার সমান ওডি স্কোয়ার যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো 45 স্কোয়ার মাইনাস 27 স্কোয়ার তার উপর রুট। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা ওসি পেয়ে যাব। ওকে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে তোমার 36, ওসি সমান হচ্ছে 36 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই যে ওসি সমান আমরা 36 সেন্টিমিটার পেলাম, এইটুকু সমান আমরা পেলাম কি? এখান থেকে এইটুকু সমান পেলাম 36 সেন্টিমিটার। তো ওসি সমান যদি 36 হয় তাহলে এসি কর্ণ কত হবে? এর দ্বিগুণ হবে, কারণ আমরা একটু আগেই বর্ণনা করেছিলাম যে কর্ণ দুইটা পরস্পরকে কি করে? লম্বভাবে এই যে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে কি করে? এরা সমদ্বিখণ্ডিত করে। যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এসি সমান কি হবে? তাহলে অতএব এসি সমান হবে 2 ওসি। ওকে, তাহলে সুতরাং অপর কর্ণ AC is equal to 2 OC is equal to 2 into 36 is equal to 72, তাহলে 72 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? অপর কর্ণটি পেয়ে গেলাম। এখন আমরা জানি যদি দুইটা কর্ণ জানা থাকে, দুইটা কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে আমাদের রম্বসের ক্ষেত্রফল আমাদের জানা আছে। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কর্ণ গুণন কর্ণ ডিভাইডেড বাই 2, এটা আমাদের জানা আছে। দুটি কর্ণ রম্বসের ক্ষেত্রফল, অথবা এইভাবে না লিখে তোমরা লিখতে পারো যে সরাসরি এসি গুণন বিডি, ঠিক আছে। দুটি কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে কর্ণ দুইটা গুণ করে 2 দিয়ে ভাগ করলে রম্বসের ক্ষেত্রফল পাওয়া যায়। রম্বসের ক্ষেত্রফল দুইটা সূত্র, একটা হচ্ছে তোমার ভূমি গুণন উচ্চতা, একটা হচ্ছে এইরকম একটা রম্বসের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে একটা হচ্ছে ভূমি, এটা যদি ভূমি হয় আর এটাকে যদি আমরা উচ্চতা হিসাবে গণনা করি তাহলে এটা এস রম্বসের ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। আর রম্বসের আরেকটি ক্ষেত্রফল হচ্ছে এরকম যে কর্ণ দুইটা যদি জানা থাকে তাহলে কর্ণ দুইটার গুণফলের কি হবে? অর্ধেক, ঠিক আছে, কর্ণ দুইটার গুণফলের অর্ধেক হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 72 ইন্টু 54 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, কর্ণ দুইটার গুণফলের অর্ধেক। ওকে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 72 গুণন 54 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1944, ঠিক আছে, 1944 এত সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, এই রম্বসের ক্ষেত্রফল। ওকে।
ওকে, নেক্সট অঙ্ক যদি আমরা দেখি, তো নেক্সট অঙ্ক হচ্ছে 11 নম্বর অঙ্ক। তো নেক্সট অঙ্ক হচ্ছে 11। এই অঙ্কটাকে যদি আমরা দেখতে চাই তাহলে এখানে দেখতে পাবো যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তাহলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ক্ষেত্রে যদি আমরা ছবি না আঁকি ত্রিভুজ সমান্তরিকে তাহলে এটা আসলে আমরা বুঝতে পারবো না। তো আমরা এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। তো আগে আমরা একটা ট্রাপিজিয়াম আঁকার চেষ্টা করি, ঠিক আছে? তো ট্রাপিজিয়াম অনেক ধরনের হয়, আমরা যেটা ট্রাপিজিয়ামের যেটা সবচেয়ে জেনারেল সেটা আঁকি, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে জেনারেল ট্রাপিজিয়াম, ঠিক আছে? তো ওরা বলছে যে এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির বিয়োগফল দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার, ঠিক আছে? অর্থাৎ সমান্তরাল বাহু যদি আমরা এ বি সি ডি নেই, তো এই দুটোর বিয়োগফল আছে। আমরা এই জন্য এটাকে আর একটু মডিফাই এইরকম করে আঁকি তাহলে আমাদের জন্য আর একটু ইজি হবে, ঠিক আছে? যদি এইভাবে আঁকি তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। তো এ বি, তাহলে এটা ডিফারেন্স। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, তো ধরে নিলাম। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে। ট্রাপিজিয়ামের আমরা আগে ধরে নেই এই ট্রাপিজিয়ামের কি কি দেওয়া আছে। এই বাহুর এ বি এবং সিডি মনে করি সমান্তরাল বাহু, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি পি, এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু, ঠিক আছে? তো সমান্তরাল বাহু দুইটার বিয়োগফল দেওয়া আছে কত? এটা, তাই না? তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে জানো? এ মাইনাস বি সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার, ঠিক আছে? এই সমান্তরাল বাহু দুইটার অন্তর 8 সেন্টিমিটার দেওয়া আছে। আর ক্ষেত্রফল, তো আমরা এই সমান্তরাল এই যে এই ট্রাপিজিয়ামের উচ্চতাটাকে ধরে নেই এইচ। এই উচ্চতা হচ্ছে এইটা হচ্ছে কি এইচ। এইচ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? এইচ সমান দেওয়া আছে 24 সেন্টিমিটার, ঠিক আছে? তো এটা হচ্ছে 24 সেন্টিমিটার। ওকে, তাহলে এই যে চিত্র, এই চিত্র অনুযায়ী ক্ষেত্রফল কত হবে বলো দেখি। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে বলো দেখি। এমনিতে আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত? এ প্লাস বি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স অথবা সামান্তরিকের উচ্চতা। ওকে, তো সেক্ষেত্রে এটা তো আমরা এখানে লিখতে পারি যে এখানে সাইড নোটগুলো দেওয়া ভালো। সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে এ এবং বি, ঠিক আছে? আর সামান্তরিকের উচ্চতা, ঠিক আছে? সমান্তরিকের উচ্চতা না ধরে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব এবং তাদের লম্ব দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব সমান হচ্ছে এইচ। এ বি, ঠিক আছে? তাহলে এ আর বি হচ্ছে দুটো সমান্তরাল বাহু, দৈর্ঘ্য সমান্তরাল বাহু যায় যথাক্রমে এ অ্যান্ড বি এবং তাদের লম্ব দূরত্ব হচ্ছে এইচ। সেক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে এইরকম, ঠিক আছে? তো শর্ত মতে এই জিনিসটা সমান দেওয়া আছে কত? এ প্লাস বি ইন্টু এইচ ইজ ইকুয়াল টু দেওয়া আছে। এই ক্ষেত্রফলটার মান দেওয়া আছে কত তোমাদের? 312 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? অর্থাৎ 312, ঠিক আছে? এটা যদি হয়, এখন আমরা এখানে ক্যালকুলেশন করে এখানে একটুখানি আমরা কৌশল ব্যবহার করবো। দেখো, এটা হচ্ছে কি, এটাকে যদি আমরা 1 নং ইকুয়েশন হিসেবে দেখি, এ মাইনাস বি এর মান পাইছি আর এইখানে আমাদের এইচ এর মান শুধু জানা আছে, তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি এর মান পাবো, তাই কিনা? তাহলে এ প্লাস বি ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান দেওয়া আছে কত? 24 সেন্টিমিটার। তো এটা সমান আমাদের কি হবে? 312। এই নিচের 2 উপরে এসে এদিকে উপরে গুণ হবে আর এইচটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। ওকে, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হবে 312 ইন্টু 2 ডিভাইডেড বাই 24। তাহলে এখানে কাটাকাটি করলে হবে 12 আর এখানে 12 দুগুণ
24 এখানে যদি আমরা ভাগ করি তাহলে 312কে যদি আমরা 312 ভাগ 12 সমান হচ্ছে 26, 6 বরং 72, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 26। সুতরাং a প্লাস b ইজ ইকুয়াল টু 26। তাহলে এটা হলো আমাদের 2 নং ইকুয়েশন। তাহলে 1 নং ইকুয়েশনে দেওয়া আছে a প্লাস b, আর 1 নং হতে পাই 1 নং হতে a মাইনাস b ইজ ইকুয়াল টু কত, 24 নাকি 8, এটা ছিল কত 8। তাই যদি হয় তাহলে এবার যদি আমরা এই দুইটা যোগ করি, তাহলে যোগ যদি করি আমরা লিখি যে 1 যোগ 2, তাহলে টোয়াইস a ইজ ইকুয়াল টু হবে 34, 8 6 14 34, তাহলে a ইজ ইকুয়াল টু হবে 17, ঠিক আছে, এর মান 17 হবে। সুতরাং তো b সমান কত হবে, সুতরাং b সমান হবে তো 26 মাইনাস a, ঠিক আছে, তো 26 মাইনাস 27 ইজ ইকুয়াল টু 9, তো 9 সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য কি পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা কি পেলাম, দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে অ্যান্সার, ঠিক আছে। তো 11 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এখন আমরা করব 12 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো 12 নম্বর অঙ্কে কি আছে দেখো, বলছে যে একটি ট্রাপিজিয়ামের, এটাও ট্রাপিজিয়ামের অঙ্কই, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 এবং 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। এই ক্ষেত্রফলটি নির্ণয় করো। এটা সৃজনশীলের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, সৃজনশীলের জন্য এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। তো এই অঙ্ক করার জন্য আমাদের অবশ্যই আমাদের চিত্র আঁকতে হবে। আগের অঙ্কটার ক্ষেত্রে চিত্র না আঁকলেও হয়তো, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের চিত্রটা ম্যান্ডাটরি, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম যে এই দুইটা হচ্ছে সামান্তরিক, এটা হচ্ছে একটা সামান্তরিক, ওকে। সামান্তরিকের এ বি সি ডি এই একটা হলো সামান্তরিক, যার মধ্যে এ বি এবং সিডি বাহু হচ্ছে কি সমান্তরাল। আর এই দুটা দেওয়া আছে এ বি, তো এ বির দৈর্ঘ্য ধরে নেই আমরা ছোট হাতের এ ইজ ইকুয়াল টু, দেওয়া আছে কত, এটা একটার মান দেওয়া আছে 31 আর একটার মান দেওয়া আছে 11 আর 10 এবং 12, ঠিক আছে, 31। তাহলে এটা হচ্ছে কত 31, এটাকে আমরা ধরে নেই বি সমান হচ্ছে 11, আর এটা যেহেতু একটুখানি ছোট দেখতে, তাহলে এটাকে আমরা ধরে নেই 10 সেন্টিমিটার আর এটা 12 সেন্টিমিটার, ওকে। তো 10 এবং 12, তো এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ছবিটা আমরা, আমাদের যে চিত্র ছিল সেই, আমাদের যে বর্ণনা ছিল সেই বর্ণনা অনুযায়ী আমরা এই ট্রাপিজিয়ামের চিত্রটা এঁকে নিলাম। তো আমাদের বের করতে হবে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা জানি যে কোনো ট্রাপিজিয়ামের মধ্যেই একটা করে কি আছে, সামান্তরিক লুকায়িত অবস্থায় আছে। যে কোনো ট্রাপিজিয়ামের মধ্যেই কি আছে, একটা সামান্তরিক লুকায়িত আছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এই সামান্তরিকটা আঁকলাম ডি, ঠিক আছে। তো এই যদি সামান্তরিক হয়, তাহলে এই সামান্তরিক মানে কি, বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে এটা যদি বি হয়, তাহলে আমরা জানি এডি সমান কত হবে, 11 হবে ডেফিনেটলি, এটা হবে 11। আর এটা সেক্ষেত্রে কত হবে, 31 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে এটা হবে 20, তাহলে এটা হবে কত 20 সেন্টিমিটার। তাহলে এডি সমান হবে 11 আর বিডি সমান হবে 20, ঠিক আছে। এখন আমরা যদি এনি হাউ কি করতে পারি, এই হাইটটা বের করতে পারি, কি করতে পারি, এই হাইটটা বের করতে পারি, অথবা আমরা এটাকে যদি ভিন্ন কালার দিয়ে দেখাই, এই দুইটাকেই আমরা ভিন্ন কালার দিয়ে আঁকানোর চেষ্টা করি, তাহলে তোমাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে যে এটাকে আমরা নতুন করে সামান্তরিক করছি, তাই না। এটা হচ্ছে আমাদের সামান্তরিক। আর এইখানে এই হাইটটা, এই দুই হাইট যদি আমরা, এই হাইট যদিও এই দুইটা হাইট কি হবে, একই হবে, এই হাইট যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো, এই সামান্তরিকের ক্ষেত্রফলও বের করতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে পারবো। অথবা যদি এই হাইটটা আমরা বের করতে পারি, তাহলে মূলত আমরা কি করতে পারবো, পুরো ত্রিভুজটারই ক্ষেত্রফল, মানে সামান্তরিকের ক্ষেত্রফল। এখন আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু কি এইচ। তাহলে আমাদের এই এইচটাই হচ্ছে কি অজানা, এই এইচটাই কি অজানা, অর্থাৎ এই জিনিসটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কি হবে, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের
জানা হয়ে যাবে, ঠিক আছে। এই সরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা জানা হবে, তাহলে এখানে আমাদের আননোন হচ্ছে কি এ জানা, এই সমান্তরাল বাহু দুইটা জানা, এটা হচ্ছে এ বাহু, তাই না, এটা হচ্ছে এ সমান 31, এটা হচ্ছে বি জানা, শুধু জানা নেই এইচ, এই এইচটা বের করতে পারলে আমাদের হয়ে যাবে। ওকে, তো এই এইচ আমরা কিভাবে বের করব? তো এই এইচ বের করার জন্য তাহলে এটাও এইচ হবে, তো এখানেও হাই ডাকলাম, এখানেও হাই ডাকলাম। এখন তোমরা একটা জিনিস দেখো, আমরা এই হাইটটা কেটে দিলাম, আমাদের এটা দরকার নাই, আমরা শুধু এটাকেই এইচ হিসাবে ধরি, সি ই, এই সি ই লম্ব টানলাম আমরা এখানে, ঠিক আছে, সি ই লম্ব টানলাম। এগুলো অঙ্কন তোমরা করতে পারো। তো এখন দেখো এটা যদি সামান্তরিক হয়, এটা যেমন 11 এডি আর সিডি সেই ক্ষেত্রে 10 হবে, তাই কিনা? এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম যে এই যে ত্রিভুজ, তাহলে এই যে সি ডি আর বি অথবা বি সি ডি, এই বি সি ডি যে ত্রিভুজটা হইল, এই বি সি ডি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা নাই। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজের এই বাহু জানা আছে, তো আর বিডি বাহুর দৈর্ঘ্য জানা আছে, তাই না? এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য জানা আছে। আমি যদি তোমাদেরকে লিখিয়ে দেই, দেখো বি সি ডি ত্রিভুজের 3 বাহু, 3 বাহু বিডি, তাই না? একটা হচ্ছে কি বিডি ইজ ইকুয়াল টু কত, 20 সেন্টিমিটার, তাই কিনা? আমরা তো বের করছি এইটুকু, এই পুরোটাই ছিল কি এ থেকে বি পর্যন্ত ছিল কত, এ বি সমান ছিল কি 31, আর এ ডি সমান কত ছিল, এইখানে 20 না লিখে যদি আমরা এইরকম করি, এই পুরোটাই এ, আর এইটুকু আমাদের কি 11, তাহলে বাকি অংশটুকু কত হবে 20, তাই না? তো এত কিছু না করি আর, তাহলে এটা হচ্ছে কি 20 সেন্টিমিটার। আর বিসি সমান আমরা জানি, ঠিক আছে, বিসি সমান আমরা জানি 12 সেন্টিমিটার, আর সিডি সমান আমরা একটু আগেই পেলাম, সিডি সমান আছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে একটা ত্রিভুজে যদি 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। আবার সেই একই ত্রিভুজের, এই একই ত্রিভুজের এই ভূমি কি বিডি আর লম্ব হচ্ছে কি এইচ বা সিই, তাহলে এই ত্রিভুজের যদি আমরা 3 বাহুর মাধ্যমে ক্ষেত্রফল বের করি আর ভূমি এবং লম্বের মাধ্যমে ক্ষেত্রফল বের করি, তাহলে দুই ক্ষেত্রফল সেম হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে আমরা ফুল ক্ষেত্রফলের মান পাবো। তো এই ক্ষেত্রফল যদি আমরা ভূমি গুণন উচ্চতাতে বসাই দেই, তাহলে সেখান থেকে ভূমির মান জানা আছে, উচ্চতা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আগে আমরা বের করে ফেলি, তাহলে অতএব বিসি ত্রিভুজ বিসিডি এর অর্ধ পরিসীমা, ঠিক আছে, অর্ধ পরিসীমা সমান কত হবে, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু হবে 20 প্লাস 12 প্লাস 10, ঠিক আছে, 20 প্লাস 12 প্লাস 10 ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা মানে কি 3 বাহুর যোগফলের অর্ধেক, 30 42 21, তাহলে 21 সেন্টিমিটার, ঠিক আছে। তো অর্ধ পরিসীমা আমরা পেয়ে গেলাম। এখন অর্ধ পরিসীমা যদি পাই, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এর ক্ষেত্রফলটাও বের করতে পারবো। ওকে, তাহলে সুতরাং ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান আমরা জানি কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাও আমরা সরাসরি এস এর মান এস এর মান বসে, তাহলে বিডি, ঠিক আছে। তারপর এস মাইনাস বিসি, এ বি সি লেখা হয়, তখন আমরা এ বি সি দিলাম না, সরাসরি এস দিলাম, ঠিক আছে। এস সমান হচ্ছে কত, এস মাইনাস সিডি, 3 বাহুর বিয়োগ, মানে অর্ধ পরিসীমা থেকে 3টা বাহু বিয়োগ করতে হবে। এখন যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দেই, তাহলে 21 ইন্টু 21 মাইনাস 20, 21 মাইনাস 12, আর একটা আছে 21 মাইনাস 10, এরপর রুট, তাহলে হবে কত এবার 21 ইন্টু এখানে অনলি 1, আর এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 11, ঠিক আছে। তো এই সবগুলোকে যদি আমরা হিসাব করি 21 ইন্টু 9 ইন্টু 11, তার উপর যদি আমরা রুট করি, তাহলে এটা হচ্ছে কত 45.6 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। একইভাবে আবার দেখো ওই সেম ত্রিভুজ বিসিডি এর ভূমি কোনটা, ওই সেম ত্রিভুজের এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে কি উচ্চতা। একইভাবে আবার
আবার ওই সেম ত্রিভুজ BCD এর ভূমি হচ্ছে কি BD, ভূমি BD ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার, ঠিক আছে। এবং লম্ব বা উচ্চতা, ভূমি না বলে লম্ব না বলে আমরা উচ্চতা বলি, ত্রিভুজের উচ্চতা হয় উচ্চতা CE সমান কত, বা এইচ যেটাকে বলি, CE সমান এইচ সেন্টিমিটার, CE সমান এইচ সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফলটা কত হবে? অতএব ক্ষেত্রফল সমান জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, BD গুণন এইচ। এবং এই ক্ষেত্রফলটা কি এটাই সমান হবে, তাই কিনা, নাকি অন্য কিছু হবে? যেহেতু ত্রিভুজটা একটাই, কিন্তু দুই ওয়েতে আমরা কি করলাম, ক্ষেত্রফল বের করলাম। ত্রিভুজ একটাই, তো এই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করতে পারবো, আবার ভূমি আর উচ্চতা দেওয়া থাকলেও তার ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা যে ওয়েতেই ক্ষেত্রফল বের করি না কেন, কি হবে, ক্ষেত্রফল একই হবে। আবার এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হইতো, এটাও বি এটাও বি এটা এ, তাহলে আমাদের যে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল ছিল B/4 ডিভাইডেড বাই A/4 B স্কোয়ার মাইনাস A স্কোয়ার, এভাবে হইতো। আবার এটা যদি কি হইতো, একটা সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ হইতো, তাহলে √3/4 A স্কোয়ার। তাহলে এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হইতো, তাহলেও কি হইতো, ক্ষেত্রফল আমরা যে ওয়েতেই বের করি না কেন 3 ওয়েতেই সেম হইতো। বাহু দিয়া যদি বের করি তাও এক হবে, এটা দিয়ে বের করলেও সেম হবে। আবার যদি কি করি, ভূমি গুণন উচ্চতা দিয়ে করি তাও সেম হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে ওয়েতেই যে সূত্র দিয়েই বের করি না কেন, প্রত্যেক ক্ষেত্রেই ক্ষেত্রফলটা কি হবে, সেম হবে। তো আমরা ভূমি দিয়ে বের করে এটা পাইলাম, তার মানে 3 বাহু দিয়ে বের করে এটা পাইছি, তাহলে ভূমি এবং উচ্চতা দিয়ে বের করলেও একই ক্ষেত্রফল ডেফিনেটলি হবে। তাহলে এখান থেকে আমরা এইচ সমান কি লিখতে পারবো, এই নিচের 2 উপরে গিয়ে কি হবে, গুণ হয়ে যাবে 45.6 ইন্টু 2, আর BD কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এরপর যদি আমরা মান বসিয়ে দেই, তাহলে এইচ সমান হবে কত, 45.6 ইন্টু 2, BDর মান হচ্ছে কত, 20, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অতএব এইচ ইজ ইকুয়াল টু হবে 4.56 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সব কিছুই আমরা পেয়ে গেছি। তাহলে এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের সব কিছু যদি আমি এখন মুছে দেই, তাহলে ট্রাপিজিয়ামের দেখো সব আমাদের এখন কি জানা হয়ে গেছে। ট্রাপিজিয়ামের 2 সমান্তরাল বাহুর দৈর্ঘ্য আমাদের কি জানা, আমি সব মুছে দিলাম, ঠিক আছে। 2 সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কি, A সমান হচ্ছে 31 আর B সমান হচ্ছে 11, আর তার যে হাইট, এই হাইটটা আমরা বের করলাম কত, এই হাইটটা আমরা বের করলাম এইচ এর মান, এটাই তো এইচ ছিল তাই না, এইচ সমান বের করলাম কত, 4.56 সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজের কি ট্রাপিজিয়ামের সব কিছুই কি পেয়ে গেলাম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য যা যা দরকার, কি দরকার, এ সমান্তরাল 2 বাহুর যোগফল দরকার, আর কি দরকার, সমান্তরাল 2 বাহুর মধ্যবর্তী দূরত্ব দরকার। তাহলে অতএব আমরা লিখব, অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু A প্লাস B ইন্টু এইচ। এখন মানগুলো যদি আমরা বসিয়ে দেই, তাহলে A এর মান ছিল 31 প্লাস B এর মান ছিল 11, আর এইচ এর মান আমরা বের করলাম 4.56। ওকে, তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশনে বসাই দেই, তাহলে এটা 42 গুণন 4.56 ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে হিসাব করে আসলো 95.76 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম। তাহলে আমাদের যে মেইন জায়গাটা সেটা হচ্ছে এখানকার ছবিটা আঁকা। 1 নম্বরটা মেইন জায়গাটা হচ্ছে কি এই ছবিটা আঁকা। এই যে এইখানে আমরা কি করব, এইখানে সামান্তরিকটা কি করব, এই যে এইখানে সামান্তরিক ফর্ম করে এটা 10, তাহলে এটাও কি হবে আমাদের 10 হবে। এই যে ত্রিভুজ, এই যে সিডিটা আমরা যোগ করলাম, এই যে BCD যে ত্রিভুজটা হইলো, এই ত্রিভুজটা নিয়েই মূলত আমাদের কাজ করতে হবে। এই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানা থাকলো, এটা হচ্ছে 20, BD সমান 20, আর এটা 10, আর এটা তো কত 12 ছিল। এখান থেকে ক্ষেত্রফল বের করলাম, ক্ষেত্রফল বের করে কোথায় বসাইলাম, আরেকটা সূত্রে, এই ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ওই সূত্রে বসাই দিয়ে ভূমি জানা আছে, এই এইচ পাবো, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজটা দিয়েই আমরা কি পাবো, এইচটা পাবো, আর এইচ পাইলেই আমাদের অঙ্ক হয়ে যাবে।
তো অঙ্কটা খুব কঠিন না, একটুখানি ক্রিটিক্যাল হইলেও অতটাও ক্রিটিক্যাল না। ঠিক আছে, এরপর হচ্ছে 12 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। ঠিক আছে, এরপর যদি আমরা করব কি 13 নম্বর অঙ্ক করব। ওকে, তো 13 নম্বর অঙ্কে দেখো কি আছে, একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইরকম সুষম অষ্টভুজ, সুষম অষ্টভুজ বলতে কি বোঝায়? দেখো, সুষম অষ্টভুজ যেমন ত্রিভুজ, ত্রিভুজ মানে 3 বাহুর সমন্বয়ে গঠিত যে ক্ষেত্র, সেটা হচ্ছে ত্রিভুজ, 3 বাহু সমান। চতুর্ভুজ, সুষম চতুর্ভুজ মানে হচ্ছে বর্গ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ যেটা, সেটা হচ্ছে সুষম ত্রিভুজ, তার মানে 3টা বাহু সমান। এটা হচ্ছে সুষম চতুর্ভুজ মানে 4টা বাহু সমান। সুষম পঞ্চভুজ মানে 5টা বাহু সমান। এটা কি সুষম পঞ্চভুজ, 1 2 3 4 5। সুষম পঞ্চভুজ মানে 5টা বাহুই সমান। এরকম সুষম অষ্টভুজ। আর এখানে বলছে কি সুষম অষ্টভুজ, তো এটা একটু আঁকা কঠিন। তো এটা হচ্ছে একটা সুষম অষ্টভুজ, মনে করো 8টা বাহু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বাহু। তো এই যে অষ্টভুজ, এটা হচ্ছে সুষম ত্রিভুজ, সুষম চতুর্ভুজ, সুষম পঞ্চভুজ, আর সুষম কি হয়, ষষ্ঠভুজও হয়। এটা যেমন সুষম কি ষষ্ঠভুজ বা ষড়ভুজ বলে এটাকে। সুষম সপ্তভুজ, অর্থাৎ 4টা বাহু সমান এরকম বাহুকেই বলা হচ্ছে কি সুষম অষ্টভুজ। তাহলে এখানে 8টা বাহু সমান, এখানে যদিও পারফেক্টলি হয়নি, তারপরেও আমরা ধরে নিতে পারি এটা সুষম অষ্টভুজ। ঠিক আছে, এখন দেখো এই যে সুষম অষ্টভুজ, এটার একটা কি আছে তোমাদের হায়ার ম্যাথে, সরাসরি ক্ষেত্রফল n সংখ্যক বাহু বিশিষ্ট একটা সুষম ভুজ, সেটা ষড়ভুজ হোক, পঞ্চভুজ হোক, অষ্টনব যতই হোক না কেন, এর ক্ষেত্রফল বের করার একটা কি আছে, সূত্র আছে। বাট এইখানে আমরা যেটা করব, নর্মালি অঙ্কটা করব, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ত্রিভুজ ফর্ম করি এখানে। তো কেন্দ্র থেকে কি করি, যে কোনো 2টা ভুজের মিডলটা যোগ করি। এখন আমরা যদি কি করি, এখানে কিন্তু আমরা চাইলে কি করতে পারবো, প্রত্যেকটাই কি করতে পারি, যোগ করতে পারি। যোগ করলে দেখো প্রত্যেকটাই কিন্তু একই একই সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি হবে, ত্রিভুজ তৈরি হবে। অর্থাৎ এরকম কয়টা ত্রিভুজ তৈরি হবে, 8টা ত্রিভুজ তৈরি হবে, তাই না? এবং প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। কেন সমান হবে, তার কারণ এদের এদের বাহুগুলো সব সমান হবে। কেন বাহুগুলো, দেখো আমি বোঝাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, দেখো এই প্রত্যেকের যেহেতু ভুজগুলো সমান, তার মানে এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর ডিস্টেন্স কি হবে, সমান হবে। এবং এই বাহুগুলো যেহেতু যে তোমার অষ্টভুজ, সুষম অষ্টভুজ, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। অর্থাৎ প্রত্যেকটাই হচ্ছে কি একটা করে সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এর এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহুই সমান। তাহলে আমরা যদি শুধুমাত্র এই একটা ত্রিভুজকে কনসিডার করি, বাকিগুলোকে মুছে দিলাম, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে কি হবে, পুরোটার ক্ষেত্রফল পাবো আমরা। তো এখন দেখো, এইখানে যদি আমরা একটা সার্কেল কল্পনা করি, ঠিক আছে, এখানে একটা আমরা সার্কেল, তো এটা আচ্ছা, এটাকে আমি ফিরাই নিয়ে আসি। তো দেখো, হ্যাঁ এই যেখানে দেখো, তো এইখানে দেখো এই জিনিসটা, এটা 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 যদি একটা সার্কেল হইতো, তাহলে মোট কত ডিগ্রি হইতো, এটা মোট কত ডিগ্রি হইতো, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি কোণ এখানে কয় ভাগে ভাগ হয়েছে, 1 2 3 4 5 6 7 8, মোট 8 ভাগে ভাগ হয়েছে। তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে? ঠিক আছে, তাহলে আমরা ধরি নেই, তাহলে যে কোনো একটা ত্রিভুজ ধরি নেই, এ বি ও। ঠিক আছে, তাহলে কোণ এ ও বি সমান কি হবে, কোণ এ ও বি সমান হবে 360 ডিভাইডেড বাই 8। অর্থাৎ 360 ডিগ্রি কোণটা কয় ভাগে ভাগ হয়েছে, মোট 8 ভাগে ভাগ হয়েছে। 8টা কোণে এই বৃত্তটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 8টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে না? তো 8 ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে এই যে এ ও বি, এই যে কোণটুকু, এই কোণটুকু কত ডিগ্রি হবে, 360কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই, তাহলে সেটা হবে কত, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হলো কত, 45 ডিগ্রি। আর সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে যে কোনো একটা কৌণিক বিন্দু, এই যে কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুগুলোর ডিস্টেন্স এ ও এ সমান ও বি, এই যে কৌণিক বিন্দুগুলোর ডিস্টেন্স দেওয়া আছে, ও এ সমান ও বি, এই যে দুইটা এই কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। তোমরা দেখো যে এই যে কৌণিক বিন্দু, তাহলে অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে কত, 1.5 মিটার, সরি সেন্টিমিটার না, মিটার। ঠিক আছে, তাহলে ও এ, তাহলে
কেন্দ্র থেকে কৌণিক বিন্দু ও, কেন্দ্র থেকে কৌণিক বিন্দু বি, সি, ডি, এগুলো প্রত্যেকটাই একটা কি কৌণিক বিন্দু, তাহলে 1.5 মিটার। তাহলে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দৈর্ঘ্য জানা এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও আমাদের জানা। তো এইরকম ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতাম। কার ক্ষেত্রফল? ত্রিভুজ ও এ ও বি এর ক্ষেত্রফল। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান কত হবে? হাফ ইন্টু, আমরা এইরকম ছিল যে এ বি সাইন থিটা বলে একটা সূত্র ছিল, অর্থাৎ এইরকম একটা ত্রিভুজের যদি তোমার কি থাকে, এই বাহুর দৈর্ঘ্য হয় এ, এই বাহুর দৈর্ঘ্য হয় বি এবং মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে এই ক্ষেত্রফল ছিল কি হাফ এ বি কি সাইন থিটা ছিল। তো এখানে কি হবে? হাফ ইন্টু, তাহলে কি হবে ও এ ইন্টু ও বি ইন্টু কি সাইন 45, এরকম হবে না? ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ও এ ইন্টু ও বি ইন্টু সাইন 45। তাহলে হাফ ও এ ইন্টু ও বি মানে কি 1.5 এর উপর স্কোয়ার, দুইটাই 1.5, 1.5 এর উপর স্কোয়ার দিলাম আর হবে কি সাইন 45। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়? তো এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম 0.79759 মিটার স্কোয়ার। ঠিক আছে, তো অতএব ষড়ভুজের অষ্টভুজের ক্ষেত্রফল সম্পূর্ণ অষ্টভুজের, অতএব অষ্টভুজের ক্ষেত্রফল সমান হবে 8 ইন্টু ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, তাই না? এরকম 8টা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে 8 ইন্টু 0.759 ইজ ইকুয়াল টু 6.364 এত মিটার স্কোয়ার। ঠিক আছে, তো আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে এই অষ্টভুজের ক্ষেত্রফল এভাবে আমরা ভেঙে ভেঙে করলাম। ঠিক আছে, তো এটা একটা সরাসরি হায়ার ম্যাথে তোমরা দেখবা এটা একটা সরাসরি সূত্র আছে, তো এখানে এটা ইজি, এই পদ্ধতিতে ইজি, তো আমরা হায়ার ম্যাথে ওটা শিখবো। ঠিক আছে, তো এরপর যদি আমরা নেক্সট অঙ্কে চলে যাই, তো নেক্সটে কি আছে? তো আমাদের সাধারণ অঙ্কগুলো শেষ, এখন শুধু বাকি থাকলো সৃজনশীল। ঠিক আছে, সৃজনশীল অঙ্ক যদি আমরা এই 14 নম্বর অঙ্ক দেখি, তো 14 নম্বর অঙ্কে কি আছে? দেওয়া আছে যে একটি আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। তো দৈর্ঘ্য বরাবর 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, প্রস্থ বরাবরও 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এটাকে যদি আমরা চিত্রর মাধ্যমে দেখাই তাহলে একটা আয়তাকার বাগান আঁকি আমরা। তো এটা মনে করে আয়তাকার বাগান। ঠিক আছে, আয়তাকার বাগানের নাম দেই এ, বি, সি, ডি হচ্ছে আয়তাকার বাগান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। ঠিক আছে, এরপর কি বলছে যে বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া এবং 3 মিটার চওড়া রাস্তা আছে এবং দৈর্ঘ্য বরাবরও আছে, প্রস্থ বরাবরও আছে। তার 3 মিটার চওড়া রাস্তা মানে কি? তাহলে এই দৈর্ঘ্য দুইটা রাস্তা আছে মিডিল বরাবর, তাহলে এই বরাবর একটা রাস্তা আছে। ঠিক আছে, এই বরাবর একটা রাস্তা, এটাকে যদি ভিন্ন কালার দিয়ে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা মনে করো। ঠিক আছে, তো এটা একটা রাস্তা, আর দাঁড়াও এটাকে একটু ইয়া করি বোঝার সুবিধার্থে। এই যে, ও এটা বোঝা যাচ্ছে না, আচ্ছা বাদ দাও। তো রাস্তা আঁকি আমরা। ঠিক আছে, তো 3 মিটার চওড়া মিডিল বরাবর দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে। ঠিক আছে, এটা হচ্ছে 3 মিটার চওড়া রাস্তা, তো এটাকে আমরা রাস্তা হিসেবে ধরলাম। ঠিক আছে, আর ওই মিডিল বরাবর প্রস্থ দিয়েও কি আছে একটা 3 মিটার চওড়া রাস্তা আছে।
ঠিক আছে, এই বরাবরও একটা, এটা মিডিল হইল না। তো এইখানে আঁকলে তো এই যে রাস্তা, ঠিক আছে, তাহলে এটা মনে করো রাস্তা 3 মিটার চওড়া, দুই বরাবর কি আছে, দৈর্ঘ্য বরাবর এই রাস্তা আছে, প্রস্থ বরাবরও কি আছে, এই রাস্তা আছে। তো এর আগে যে অঙ্কগুলো আমরা করছিলাম সেগুলো কেমন ছিল, চতুর্দিকেই রাস্তা ছিল, তাই না, এইরকম ছিল, চতুর্দিকেই রাস্তা থাকতো। কিন্তু এখানে চতুর্দিকে রাস্তা নাই, এখানে শুধু আছে কি মিডল বরাবর রাস্তা আছে, যার এই প্রস্থটা হচ্ছে কত, এটা হচ্ছে 3 মিটার, আর এটা হচ্ছে কত 3 মিটার, মিটারে তো নাকি, তো 3 মিটার চওড়া রাস্তা আছে 150 আর 100, তাহলে এই দৈর্ঘ্যটা দেওয়া আছে কত আমাদের, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 150 মিটার, আর এই যে প্রস্থ, এই প্রস্থ দেওয়া আছে কত 100 মিটার, আর মাঝখানে রাস্তাটা হচ্ছে কত করে 3 মিটার, 3 মিটার করে, ঠিক আছে। তো এখন এই অঙ্ক যদি আমরা করি, তাহলে এই অঙ্কটা, তো এই হচ্ছে বর্ণনা, এই চিত্রটাকে আমরা কি করব, বর্ণনা আকারে লিখবো, যে মনে করি এ বি সি ডি বাগানের দৈর্ঘ্য এ বি সমান কত 150 সেন্টিমিটার, আর প্রস্থ বিসি সমান 100 সেন্টিমিটার, আর মাঝখানে চওড়া, এই যে চওড়া তো আমরা দেখতেই পাইতেছি, মাঝখানে চওড়া এটাই, তো মাঝখানে চওড়া রাস্তা আছে 3 মিটার, ঠিক আছে। তাহলে উপরের চিত্রটি আমরা কি করলাম, চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। এরপর আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই যে রাস্তার ক্ষেত্রফল, আমরা সাধারণত আগের যে অঙ্কগুলো ছিল ওগুলো রাস্তা সহ ক্ষেত্রফল, আমরা ওগুলো অঙ্ক করার ক্ষেত্রে কি করতাম, আগে পুরোটার ক্ষেত্রফল বের করতাম, রাস্তা সহ ক্ষেত্রফল, তারপর রাস্তা বাদে এইটুকুর ক্ষেত্রফল বের করে এটা থেকে এটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল আসতো। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা ওইভাবে করবো না, এটা এমনি নর্মালি আমরা করতে পারতেছি। দেখো আমরা যদি এইভাবে হিসাব করি, দেখো এমনিতে নর্মালি যদি হিসাব করি, এইটা একটা রাস্তা, তাই না, ওকে, এইটুকু রাস্তা, তো এইটুকুর ক্ষেত্রফল কত হবে, এইটুকুর দৈর্ঘ্য কত 100, আর প্রস্থ কত, প্রস্থ কিন্তু 3, এটা কত 3, এটা 3 না, এটা কিন্তু 3 মিটার করি, প্রস্থ 3 মিটার, তাহলে এইটুকুর ক্ষেত্রফল যদি আমরা বের করি এটা কত হবে, ঠিক আছে। আবার যদি, তো ওইটুকুর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, আবার যদি এই রাস্তাটা হিসাব করি, ঠিক আছে, তো এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটুকুকে যদি আমরা হিসাব করি, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটুকু যদি আমরা হিসাব করি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে কত 150, আর প্রস্থ হচ্ছে কত 3, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল আমরা কি পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর দেখো যদি প্রস্থ বরাবর আমরা হিসাব করি, তাহলে প্রস্থ বরাবর হিসাব করলে কি হবে বলো তো, প্রস্থ বরাবর হিসাব করলে এই যে রাস্তাটুকু আছে, এই রাস্তাটুকুর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কত হবে বলো তো, 100 মিটার হবে কি না, 100 মিটার আছে 3 মিটার কম হবে, কেন, তার কারণ এইটুকু তো ওই রাস্তার মধ্যে অলরেডি কি চলে গেছে, এইটুকু রেজিয়ন কি হয়েছে, আগের রাস্তার সাথে কি করা হয়ে গেছে, হিসাব হয়ে গেছে, তাই না, এইটুকু রেজিয়ন, এই রেজিয়নটুকু কি হয়েছে, আগের রাস্তার সাথে হিসাব হয়ে গেছে, তাই না। তাহলে দৈর্ঘ্যটুকুই কতটুকু হবে, তাহলে এইটুকু জায়গাকে যেহেতু আমরা আগের রাস্তার সাথে হিসাব করছি, তাহলে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রে আমরা কি করব, 100 থেকে 3 মিটার কি করব, বিয়োগ করে ফেলবো, ঠিক আছে, আর প্রস্থ 3 মিটারই হবে। অথবা এই জিনিসটাকে যদি আমরা মনে করো, রাস্তাটা তোমার মিডল বরাবর নাই, রাস্তাটা এই বরাবর নাই, মানে ওই সেম জিনিসটাকে আমরা কি করতে পারবো বলো তো, এইরকম করে যদি দুই রাস্তাটাকে কর্নারে নিয়ে আসি তাহলে সমস্যা আছে, ওই একই জিনিস আমরা এইভাবে আঁকলাম, ঠিক আছে, এইভাবে তাহলে মিডলের রাস্তাটাকে আমরা কি করলাম, ছিল মিডল বরাবর, নিয়ে আসলাম কোথায়, মাঝখানে নিয়ে আসলাম, মিডল বরাবর রাস্তাটাকে কোথায় নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা এইরকম করে অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে তাহলে এইটা কি দৈর্ঘ্য বরাবর এই রাস্তাটার ক্ষেত্রফল আমরা বের করি,
আর যখন এই বরাবর ক্ষেত্রফল বের করব তখন আমাদের এইটুকু আর হিসাব করার দরকার নেই, কেন এইটুকু তো এই রাস্তার সাথে অলরেডি চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা বের করি, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? 50 গুণন 3, 3 15 45, অর্থাৎ 450 বর্গমিটার। আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? আমরা শুধু এইটুকু হিসাব করব। তাহলে 100 থেকে আমরা কি করব? 3 বিয়োগ করব, তারপর 3 দিয়ে কি করব? গুণ করব। ঠিক আছে, তাহলে 93 97 গুণন 3। ঠিক আছে, অথবা 300 থেকে 9 বাদ দেব, তাহলে 200 কত হবে? 81 হবে। ঠিক আছে, সরি 291, 9 বিয়োগ করতে হবে, তো 291 বর্গমিটার। বুঝছো 100 থেকে কেন 3 বিয়োগ করলাম আমরা? এখন ওই রাস্তাটাকে অলরেডি আমরা কি করছি, এখানে হিসাব করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা এই ছবিটাকে এইরকম করে না করে তোমার যদি এই বরাবর ওকে এই ফরম্যাটে নিয়ে আসলাম, তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে কত? 150 × 3 সমান 450 মিটার স্কয়ার। আর প্রস্থ বরাবর ক্ষেত্রফল সমান হবে কত? 100 - 3 × 3 সমান 291 বর্গমিটার। ঠিক আছে, ওকে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমার দৈর্ঘ্য সহ আমাদের এটা কি করার দরকার নাই, রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল ওইভাবে বড় করে আর করার দরকার নাই। অতএব রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে? 450 প্লাস 291। ঠিক আছে, 1 4 7 741 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রাস্তার কি ক্ষেত্রফল। ঠিক আছে, তো এরপর বলছে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে? তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, এখন ইটের ক্ষেত্রফল বের করে রাস্তার ক্ষেত্রফলকে ভাগ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো ওটা গ গেল। এরপর হচ্ছে ঘ নম্বর। তো প্রথমটা ছিল ক, তো এটা ছিল ক, আর এইটুকু হচ্ছে কি খ। আর ঘ হচ্ছে কি, তো দেওয়া আছে ইটের দৈর্ঘ্য। কত? ইটের দৈর্ঘ্য 12.5, আর ইটের দৈর্ঘ্য 25, আর প্রস্থ হচ্ছে 12.5। ইটের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে যদি আমরা মিটার করি, এটা যেহেতু মিটারে আছে তাহলে এটাকেও মিটার করি, তাহলে 100 দিয়ে ভাগ দিলে 0.25 মিটার হবে। আর এটা 12.5কে যদি আমরা মিটার করি তাহলে 0.125 মিটার হবে। অতএব ইটের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, 0.25 × 0.125। ঠিক আছে, তো এটাকে যদি আমরা হিসাব করি 0.25 গুণন 0.125, তাহলে এটা হচ্ছে 0.03125 বর্গমিটার। ঠিক আছে, আর রাস্তার ক্ষেত্রফল আমরা ঘ হতে পাই, গ হতে রাস্তার, খুব সম্ভবত ওইটা ছিল খ, এটা গ, এটা খ হতে, এখন অঙ্কে 3টা থাকে আর অন্যান্য সাবজেক্টে 4টা থাকে। তাহলে খ হতে রাস্তার ক্ষেত্রফল পেয়েছিলাম কত? 741 বর্গমিটার। তো অতএব প্রয়োজনীয় ইটের সংখ্যা, তাই না? এটা তো তোমরা সবাই বুঝো।
প্রয়োজনীয় ইটের সংখ্যা। তাহলে রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে, তাহলে পাওয়া যাবে। ঠিক আছে, 0.03125 এতটি ইট। ঠিক আছে, তাহলে 23,712টি ইট প্রয়োজন হবে। ঠিক আছে, 23,712টি ইট প্রয়োজন হবে। ওকে, তাহলে এই অঙ্ক খুব কঠিন অঙ্ক ছিল না, এটা খুব ইজি অঙ্ক দিয়েছিল ওরা। ঠিক আছে, তাহলে এটা 14 নম্বরটা আমরা পেয়ে গেলাম। এরপর 15 নম্বর অঙ্ক দেখো। 15 নম্বর অঙ্কটা ছবি দেখে করতে হবে। ঠিক আছে, 15 নম্বর অঙ্কটা ছবি দেখে খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে কি আছে দেখো, নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বহুভুজ বলতে বোঝাইছে, বহুভুজ বলতে পুরো পুরো যে ক্ষেত্রটা আছে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখন বহুভুজ বলতে আমরা বুঝি যে এটাকে এ দেই আমরা। বহুভুজ বলতে এটা একটা এ বি সি ডি, এই পুরো ক্ষেত্রটা যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এইখানে দেখো খুব ইজি দেওয়া আছে। এটা একটা বর্গ, বুঝতেই পারতেছি আমরা, এটা 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, আর 22 সেন্টি, হ্যাঁ এটা 22 সেন্টিমিটার, এই বাহু 22 সেন্টিমিটার, এই বাহু 22 সেন্টিমিটার, আর 12 সেন্টিমিটার মূলত কোনটা, এইটা হচ্ছে 12 সেন্টিমিটার। এটা যদি আমরা এই সিডি ই দেই, এখানে এ ই ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ঠিক আছে, এ ই সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা এই এ বি সি ডি ক্ষেত্রটার ক্ষেত্রফল কয়ভাবে বের করতে পারি, এটাকে যদি আমরা ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের ডি দেই, তাহলে আমরা দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে এই যে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল, 4টা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করব, বের করব, তার সাথে এই মাঝখানের বর্গটার ক্ষেত্রফল কি করব, যোগ করে দেব। অথবা কি করতে পারি আমরা, অথবা এই বাহুটার দৈর্ঘ্য, এটা একটা বুঝতে পারতেছি আমরা বর্গ, এই বাহুটার দৈর্ঘ্য যদি আমরা বের করি, ঠিক আছে, এই বাহুটার দৈর্ঘ্য যদি বের করে যদি স্কোয়ার করি তাহলেও হবে। ঠিক আছে, তো আমরা কোন প্রসেসে করব, আমরা সাধারণত এই যে তিনটা যে ত্রিভুজ আছে, চারদিকে ছোট ছোট চারটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর মাঝখানে এটা বর্গ। তো এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল আর এই বর্গের ক্ষেত্রফল বের করে আমরা মূলত অঙ্কটা করব। ঠিক আছে, তো এটা করার জন্য দেখো এখানে ইডি, তাহলে আমরা দেখতে পাইতেছি ইডি সমান কত হবে, এখানে ইডি সমান হবে এ ডি এর অর্ধেক, তাই না? এ ডি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এ ডি সমান কত, 22, প্রত্যেকটাই 22 বলে দেওয়া আছে। 22 ডিভাইডেড বাই 2 সমান আছে 11 কি সেন্টিমিটার। আর এ ই সমান কত দেওয়া আছে, এ ই সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। এ ই সমান দেওয়া আছে কত, 12 সেন্টিমিটার। এটা মূলত এ ই, ঠিক আছে, 12 সেন্টিমিটারটা আছে এ ই, এ ই সমান 12 সেন্টিমিটার। তাহলে অতএব ত্রিভুজ এ ই ছোট হাতের ডি এর ক্ষেত্রফল সমান কত হবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমি মানে কি ইডি, আর উচ্চতা মানে কি এ ই, তাই না? তাহলে কি হবে, হাফ গুণন ইডির মান কত বের করলাম, ইডি দেওয়া আছে কত, ইডির মান বের করলাম 11, ঠিক আছে, আর এ ইর মান বের করলাম আমরা 12। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 6 হবে, আর কত হবে 6×11=63 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? তাহলে আমরা এই যে এ ই এই যে কোণার ত্রিভুজটা পেলাম, এই কোণার ত্রিভুজটার ক্ষেত্রফল পাইলাম কত, 66 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো এটা যদি হয়, আর আর মাঝখানের যে বর্গ, তাহলে মাঝখানের বর্গের ক্ষেত্রফল কত হবে, এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল কত হবে, 22 স্কোয়ার, তাই না? এটা তো 22 সেন্টিমিটার করে, প্রত্যেকটা বাহু কত সেন্টিমিটার করে, 22 সেন্টিমিটার করে। তাহলে 22 স্কোয়ার যদি আমরা করি 484। ওকে, তাহলে পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে,
অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান কত হবে বলো তো? এই যে এইটা বের করলাম, এইরকম ত্রিভুজ কয়টা আছে? 4টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে ক্ষেত্রফল হবে 4 গুণন 66 প্লাস মাঝখানের একটা, এটা হচ্ছে কত? 484 ইজ ইকুয়াল টু কত হবে? 748 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই প্রসেসে একটা প্রসেসে আমরা কি করতে পারলাম। তো এটা যদি করতে পারি তাহলে আরো একটা প্রসেসেও আমরা কি এই অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, এই প্রসেসটা কি? এই প্রসেসটা দেখো, আমরা যদি এইখানে তোমার এই যে এ ই ডি যে ত্রিভুজটা আছে, ঠিক আছে, এই যে এখানে ই দিয়েছিলাম আমরা, তাহলে এ ই ডি ত্রিভুজের যে তোমার এই যে অতিভুজ এ ডি, ঠিক আছে, এ ই ডি ত্রিভুজের অতিভুজ এ ডি যদি আমরা বের করতে চাই তাহলে এ ডি সমান কি হবে? √12 স্কোয়ার যোগ 11 স্কোয়ার। কেন? তার কারণ আমরা জানি যে অতিভুজের উপর স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্বের মান আমরা 11 পাইছি, আর ভূমির মান কত? সরি, লম্বের মান 12 দেওয়া আছে, আর ভূমির মান কত? আমরা 11 পাইছি। ঠিক আছে, তখন 22-এর অর্ধেক 11। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো? √144 যোগ 121, তাহলে হচ্ছে এটা হচ্ছে 16.3 কত সেন্টিমিটার স্কোয়ার। আর তাহলে এডি যদি হয় তাহলে ছোট হাতের এডি, তাহলে বড় হাতের এডি কত হবে বলো দেখি? তাহলে ওর 2 গুণ, তাই কিনা? 2 ইন্টু 16.3, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এটা হচ্ছে কত? 2√265 হবে। ঠিক আছে, তাহলে এডি এখন কিন্তু এটা একটা বর্গ এডি, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল কত হবে? এ বি সি ডি এর ক্ষেত্রফল এডি এর উপর স্কোয়ার হবে। কেন? তার কারণ এডিটা হচ্ছে কি, এটা এই বর্গের বাহু একটা হচ্ছে এডি, তাহলে এটার উপর যদি আমরা কি করি? স্কোয়ার করি, তাহলে কত হচ্ছে দেখো? তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে 1060 মিটার স্কোয়ার। তাহলে দেখো, তোমরা দেখতে পেয়েছো এখানে আলাদা আলাদা ক্ষেত্রফল আসলো কিন্তু একই হওয়ার কথা। তো কারণটা হচ্ছে আমরা ক্ষেত্রফল কার বের করতেছি? আমরা এ ই ডি এর ক্ষেত্রফল বের করছি। এ ই ডি এর ক্ষেত্রফল বের করছি কত? 66। এ ই ডি না, আমাদের তো এ ও ডি এর ক্ষেত্রফল বের করা উচিত ছিল। এ ও ডি, তাহলে এ ই ডি বের না করে আমরা কি বের করি? এ ও ডি বের করি। ঠিক আছে, তাহলে এ ও ডি এর ক্ষেত্রফল বের করার জন্য তাহলে আমাদের এখানে মানটা কত? 11 না বসাইতে হবে সেক্ষেত্রে 22। ঠিক আছে, তাহলে ভূমির মান হবে কত? 22। অর্থাৎ ইডি না বসিয়ে আমরা বসাবো কি? ও ডি। আমরা কি বসাবো? ও ডি, এই যে এইটা ও ডি, এটা। ঠিক আছে, ভূমি ও ডি আর উচ্চতা হচ্ছে কত? এ ই, এটা এ ই। ঠিক আছে, উচ্চতাটা ঠিকই আছে এ ই। ঠিক আছে, উচ্চতাটা এ ই এ হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা এটা 66, এটা তোমার 66 না হয় কি হবে? 66-র দ্বিগুণ হবে। ঠিক আছে, 6×6 = 12, 6×6 = 12, 132 হবে। ঠিক আছে, আর এইখানে তখন 66 না হয় কি হবে? 132 হবে। আর এইখানে যদি এবার আমরা হিসাব করি তাহলে 132 না হয় কত হবে? 1060 হবে। বুঝতে পারছো? 1060 মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে দুই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি আসলে? 1060 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে দুইভাবেই আমরা করতে পারি। আমি দুইটা পদ্ধতি তোমাদের দেখালাম, তোমাদের কাছে যেটা ইজি মনে হবে তোমরা সেটা দিয়ে করবা। ঠিক আছে, ওকে। এরপর 16 নম্বর অঙ্কে দেখো, 16 নম্বর বলছে যে নিচের তথ্য থেকে বহুভুজগুলোর ক্ষেত্রফল বের করো। এগুলো সব একে একে করতে হবে, আমি এখানেই দেখাচ্ছি। এখানে যদি তোমরা এটা দাগ টেনে দাও তাহলেই কিন্তু অঙ্কটা
হয়ে যাবে। ঠিক আছে, এখানে দাগ টেনে দিলে এইদিকে একটা কি হইলো, আয়তক্ষেত্র হইলো, আর এইদিকে একটা কি হইলো, ত্রিভুজ হইলো। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে 1.5। তাহলে এই যে আয়ত, তাহলে এই আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল আমি এখানেই করতেছি 1.5 ইন্টু 2, এইটা গুণন এটা, তাহলে এটা 1.5, এটা। আর এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমির মান, এই ভূমিটুকু কত হবে বলতো? এই পুরোটাই যেহেতু 4 দেওয়া আছে, এবি সমান দেওয়া আছে 4, আর সিডি দেওয়া আছে কত? 1.5। তাহলে এইটুকু কত হবে? তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে? এইটুকু ডিস্টেন্স হবে কত? পয়েন্ট কত হচ্ছে? 4 থেকে যদি 1.5 বাদ দাও তাহলে কত হবে? 2.5। তাহলে এইটুকু হবে কত? 2.5। ওকে, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি কত? 2.5, আর উচ্চতা কত? এটা, এই উচ্চতার কিন্তু 2। ঠিক আছে, ওকে, তাহলে এটা কিন্তু 2 কাটা, তাহলে এটা হবে 2.5। আর এখানে যদি হিসাব করো তাহলে এখানে হবে 3। তাহলে এটার মোট ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে পুরোটার? তাহলে 2.5 এবং 3 সমান হচ্ছে কত? 5.5। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই হলো কি তোমার এই পুরোটার ক্ষেত্রফল। আমি তোমাদেরকে কি করলাম, এখানে চিত্রতেই করে দিলাম। ওকে, এরপর এটা যদি আমরা করতে চাই তাহলে এখানে কিভাবে করব? তো একইভাবে এখানেও আমরা কি করব, এই দিকে একটা, সরি, তো বলছে যে এইটা 10 সেন্টিমিটার, যেহেতু ডাবল দাগ আছে তার মানে কি, এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটাও কি 10 সেন্টিমিটার। ঠিক আছে, এটাও 10 সেন্টিমিটার। এখানে আমি একটা কাজ করি, কালারটা একটুখানি চেঞ্জ করে দেই, তাহলে এটা আচ্ছা, তাহলে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে কত? 10 সেন্টিমিটার। ওকে, আর যদি আমরা তাহলে আর এটা হচ্ছে 18 সেন্টিমিটার, তাহলে এটাকে যদি আমরা কি করি, এখান থেকে লম্বা টানি, আর এই দিকে যদি কি করি, আমরা একটা লম্ব টেনে দেই, তাহলে কি রকম করে হয়? ঠিক আছে, দেখো, তো দেখো এখানে এই চিত্রটা তো আগের, বাই দ্য ওয়ে তোমরা একটা জিনিস দেখো, আগের চিত্রে কিন্তু এই ইনফরমেশনটা কি এক্সট্রা দেওয়া আছে, এটা আমরা এটা কিন্তু না ধরেই কি করছি, আমরা অঙ্ক করছি। ঠিক আছে, এটা না ধরেই করা গেছে, কারণ এটা দরকার নাই। এটা দিয়ে আমরা কি করবো, এখানে লম্ব পাইছি 2 সেন্টিমিটার, আর ভূমিটাও আমরা পেয়ে গেছি, তো 3 সেন্টিমিটার এক্সট্রা এটা দেওয়ার দরকার ছিল না। আবার যদি এইটা ধরে করি তখন আবার মিলবে না। মোট কথা হচ্ছে এই ইনফরমেশনটাকে আমরা ধরে করব না, অথবা এই মানে দুইটা ইনফরমেশনের মধ্যে যে কোনো একটা ইনফরমেশন মিসিং থাকতে হবে। হয় এই দুই দুই যদি দেওয়া থাকে তাহলে 3 দেওয়া যাবে না, 3 দেওয়া থাকলে 2 দেওয়া যাবে না। তাহলে তখন আমরা কি করব, এই 3কে ধরে এটাকে লম্ব, এটাকে অতিভুজ ধরবো, এটাকে ভূমি ধরবো, সেক্ষেত্রে লম্বটা আমরা বের করে নিয়ে হিসাব করব। ঠিক আছে, তো এই অঙ্কে যেরকম একটা ইনফরমেশন বেশি দেওয়া আছে, আর পরের যে অঙ্কটা, এই অঙ্কে আবার একটা ইনফরমেশন কম দেওয়া আছে। যেমন আমরা যদি এইভাবে দাগ টানি, দেখো এটা একটা আয়ত হইলো, তো এই আয়তের ক্ষেত্রফল এটা, এই তো এই পুরো বাহুটা 10 দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারতেছি না, এই ভূমিটা আসলে বের করতে পারতেছি না। এইটুকু ভূমি এখানে কি করা যাচ্ছে না, বের করা যাচ্ছে না। এইটুকু কত, আবার এইটুকু কত, সেটাও কি বের করা যাচ্ছে না। এটা যেহেতু, তার মানে এখানে একটা ইনফরমেশন কি আছে, মিসিং আছে। যদি এইটুকুর মান দেওয়া থাকতো, আমার মনে হয় যে খুব সম্ভবত এই ইনফরমেশনটা এখানে হইতো। ঠিক আছে, এই 3 সেন্টিমিটারটা এখানে হইতো, অথবা 2 সেন্টিমিটারটা এখানে হইতো, তাহলে অঙ্কটা কি হইতো, তো করা যাইতো। তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হইতো, তাই না, এইটুকু, এই 3 সেন্টিমিটার যদি এখানে দিত তাহলে পুরাটায় 10, তাহলে এইটুকু হইতো কত, 7 সেন্টিমিটার। ওকে, তাহলে এটাও 7 সেন্টিমিটার হইতো। ঠিক আছে, এটা 7 সেন্টিমিটার, তখন আমরা এটা পাইতাম। তাহলে 10 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 7 7 49, এটা √51। তাহলে এটা হয়তো √51। এখন আমরা কি করতে পারতাম, সবগুলোর ক্ষেত্রফল বের করতে পারতাম। ঠিক আছে, বুঝতে পারছো? নইলে আমাদের কি আছে, এখানে কোনো একটা ইনফরমেশন কি মিসিং থাকতেছে। ঠিক আছে, কোনো একটা ইনফরমেশন মিসিং, অথবা এই ইনফরমেশনটা যদি দেওয়া থাকতো তাহলে কি করতে পারতাম, এখান থেকে এইটা, এখান থেকে এটা, এখান থেকে, তো কোনো একটা ইনফরমেশন এখানে কি আছে, মিসিং আছে। তখন সেক্ষেত্রে আবার এই 12টা আমার লাগতেছে না। ঠিক আছে, যাই হোক, তোমাদের এই অঙ্কটা কি আছে, অসম্পূর্ণ, এখানে আসলে অঙ্কটা করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তো আমরা এই অঙ্কটা যাই, এই অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তার আগে আমি এইটা সহজ অঙ্ক, এটা করাই দিই। তো এটা আগে যে প্রবলেমটা আমরা করলাম, এখানে যে প্রবলেমটা করলাম, সেম একদম সেম টু সেম প্রবলেম।
তো ওইখানে একটা মান দেওয়া ছিল, এখানে এটা দেওয়া নাই। তো এইখানে আমরা ছবিটা দেখেই বুঝতে পারতেছি এই বাহু আর এই বাহুও কি সমান, অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এই বাহুটাও কি হবে, এ হবে, এইটুকু এইটুকু মানে এইটুকু, ঠিক আছে, এইটুকু এই। ওকে, তাহলে এটা যদি 25 হয় তাহলে এটাকে আমরা পেয়ে যাবো। তাহলে কিভাবে পাবো জানি বলো দেখি, তাহলে কারণ আমরা জানি কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হবে কি 25 স্কোয়ার, তাই কিনা? ডেফিনেটলি এটা হবে। এখন এটাকে লম্ব, এটা এটা 90 ডিগ্রি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2a স্কোয়ার সমান কত? 25 স্কোয়ার, তাই না? তাহলে এ সমান কত হবে? 25 স্কোয়ার ডিভাইড বাই 2, তার উপর রুট, তাহলে হবে কত? 25 ডিভাইডেড বাই √2। ওকে, তাহলে এটা হচ্ছে কত? 25 ডিভাইডেড বাই √2। তো এ এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে এ এর মান যদি পাই তাহলে এই বাহুটা পেয়ে যাব আমরা। এটাকে যদি আমরা বড় ত্রিভুজ নাম দেই এ বি সি ডি, তাহলে সি ডি বাই বি, তাহলে যে কোনো একটা বড় বাহু কত হবে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এ বি বাহু, তাহলে এ বি বাহু সমান হবে কত? 2 ইন্টু 25 বাই √2, তাহলে সমান হবে কত? 25 √2, ঠিক আছে, এটা হবে কত? 25 √2। তাহলে এখন এই পুরোটার ক্ষেত্রফল কত হবে? তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হবে, অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে কত? তাহলে তাহলে এ বি স্কোয়ার হবে। এ বি স্কোয়ার সমান কত? 25 √2 উপর স্কোয়ার, ঠিক আছে, সমান হচ্ছে 25-এর উপর স্কোয়ার গুণন 2, ঠিক আছে। 25 √2 তার উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে 1250, তাহলে হবে কত? 1250 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা আমরা ইজিলি পেয়ে গেলাম, এটা খুব ইজি ছিল। তো এইখানে দেখো ওখানে যে ছবিটা ছিল সেই ছবিটাকে আমরা এইভাবে আঁকার চেষ্টা করলাম, এ বি সি ডি ই, এ বি সি ডি ই, ঠিক আছে, এটা হচ্ছে এ বি সি ডি ই। ওকে, আর এই বিসিটা দেওয়া আছে √2 সেন্টিমিটার, ঠিক আছে, এই বিসিটা দেওয়া আছে √2 সেন্টিমিটার, তাছাড়া আর কোনো কিছুই দেওয়া নাই। তো এটা 60, হ্যাঁ ওকে, তো এটা 60, তো এটা 30 ওরা দিয়ে দেয় নাই, কিন্তু আলটিমেটলি 30 হবে। তার কারণ ওরা এখানে এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি আছে, ঠিক আছে, 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা কীভাবে আঁকছি সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো ত্রিভুজটা, আচ্ছা যাই হোক, এটা প্রত্যেকটার উপর প্রত্যেকটা লম্বটা দেখার দরকার নাই, ঠিক আছে। ওকে, এইভাবে, তার মানে এগুলো 90 ডিগ্রি করে, তাহলে প্রত্যেকটা ত্রিভুজে হচ্ছে কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। তাহলে প্রথম যে ত্রিভুজটা আছে, প্রথম এ বি সি ত্রিভুজে, ঠিক আছে, প্রথম ত্রিভুজে এ বি সি, প্রত্যেকটা ত্রিভুজই কিন্তু এখানে কি সমকোণী, তাই না? এ বি সি সমকোণী ত্রিভুজে এটা কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে √2 সেন্টিমিটার, আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, অথবা এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তার কারণ এটা 90 ডিগ্রি হলে এটা 60 হলে এটা 30 হবে ডেফিনেটলি, তার কারণ দুই কোণ মিলে 90 হওয়া লাগবে। তাহলে এইখান থেকে আমরা কীভাবে এই ক্ষেত্রফলটা কীভাবে বের করবো? তো লম্ব জানি, আমরা যদি এই ভূমিটাকে বের করতে পারি তাহলেই আমাদের কি হয়ে যাবে, এই ভূমি জানা হবে, এটা জানা হবে, ঠিক আছে। তাহলে আমরা এই কোণ ধরে হিসাব করতে পারি, এই কোণ ধরে হিসাব করতে পারি। তো এই কোণটাকে ধরি আমরা, যেহেতু আমাদের ওই 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি ধরে না করে আমরা 30 ডিগ্রি ধরেই করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে আমরা ভূমি এবং এইটা 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 যদি আমরা ধরি তাহলে এটা ভূমি হবে, 30 ডিগ্রিকে কনসিডার করলে এটা আমাদের কি হবে? এইটা হবে ভূমি, ঠিক আছে, আর এটা হবে লম্ব। আর যদি 60 ডিগ্রিকে কনসিডার করি তাহলে এটা ভূমি হবে, এটা লম্ব হবে। সেক্ষেত্রে ওটা ওই জটিল চিন্তায় আমরা না যাই, আমরা 30 ডিগ্রিকে কনসিডার করেই করি, তাহলে এটা হবে ভূমি, ঠিক আছে। তাহলে ভূমি, তাহলে লম্ব থেকে যখন আমরা ভূমি বের করবো, লম্ব এবং ভূমির অনুপাতটা কি? ট্যান, তাই না? তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কত হবে বলো তো? লম্ব বাই ভূমি,
তাই না? √2 ডিভাইডেড বাই ভূমি কত AC, তাই না? তাহলে AC সমান কত হবে? √2 ডিভাইডেড বাই tan 30। তো tan 30 মান কত আসলে? tan 30 মান 1 বাই কি √3। তাহলে AC সমান হবে কত? উপরের দিকে উঠে যাবে, তাহলে √2 ইন্টু √3 সমান হবে √6। তাহলে এসির মান আমরা পাইলাম কত? এই এসির মান পাইলাম √6। ওকে, তাহলে এসির মান যদি আমরা √6 পাই, তাহলে তার ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কত হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে √6 গুণন উচ্চতা কত? √2। ঠিক আছে, তাহলে এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটাকে তোমরা যদি আমি যদি ভেঙে ভেঙে করানোর চেষ্টা করি, তাহলে তোমরা ইজিলি এটা বুঝতে পারবা। তাহলে এখানে মনে কর √2 আছে, আর এইটাকে √6 কে আমরা √3 ইন্টু কি √2 লিখতে পারবো, আর এখানে √2 এরকমই তো ছিল, তাই না? তাহলে √2 কাটা, এই √2 কাটা, তাহলে সমান হবে শুধুমাত্র কি √3 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, ওকে। এরপর থাকলো, এরপর এই যে ABCD এই ত্রিভুজটা, এবার ACD ত্রিভুজটার জন্য আমরা হিসাব করব। ঠিক আছে, এবার আমরা কার জন্য হিসাব করব? এই ত্রিভুজটা। ঠিক আছে, এই ত্রিভুজটার জন্য আমাদের কি জানা আছে? অতিভুজটা জানা আছে। কিটা জানা আছে? অতিভুজ। এই অতিভুজটা আমাদের কি আছে? জানা আছে। তাহলে এখান থেকে আমরা কি করব? লম্ব বের করব এবং ভূমি বের করব, আর এই 30 ডিগ্রি কোণ ধরে। তাহলে সেক্ষেত্রে তো আমরা সহজে জানি যে লেখো যে ত্রিভুজ ACDA, অতিভুজ AC ইজ ইকুয়াল টু √6 সেন্টিমিটার। অতএব ভূমি AD সমান হবে অতিভুজ ইন্টু cos থিটা। ভূমির ক্ষেত্রে এটা আমরা জানি যে cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি সমানই হবে কি অতিভুজ cos থিটা। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে ভূমি AD সমান হবে অতিভুজ cos থিটা। তাহলে হবে কত? AC cos 30। তাহলে হচ্ছে কত? এসির মান হচ্ছে √6, আর cos 30 এর মান হবে কত? হাফ। cos 30 এর মান হচ্ছে হাফ। তাহলে এটা হবে কত? √3 ডিভাইডেড বাই √2 হবে। এটা ক্যালকুলেশন করলে এটা হবে। আর ভূমি, এবার লম্ব CD, তাই না? লম্ব কি? CD, এটা। তো লম্ব CD সমান কত হবে? CD সমান হবে অতিভুজ sin থিটা। তাহলে AC হবে কত? sin 30। ওকে, তো এইখানে খুব সম্ভবত cos 30 এর মান √3/2। √3/2। সেক্ষেত্রে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে √3 ডিভাইডেড বাই √2 হবে। 3 ডিভাইডেড বাই √2 হবে। এটা ক্যালকুলেশনটা কিভাবে হলো? 6 কে যদি আমরা ভাঙি, 6 এর মধ্যে √3 আর √2 মিক্স অবস্থায় আছে, আর এখানে √3 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কেটে গিয়ে √2 হবে, আর √3 গুণ করলে 3 হবে। তাহলে 3/√2 হবে। আর AC সমান কত? √6 ইন্টু sin 30 মান হাফ। ঠিক আছে, তাহলে এইখানে হবে কি √3/2। অতএব ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল এই দুইটা গুণ করব, তাহলে হাফ গুণন 3/√2 গুণন √3/2। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা হিসাব করি, তাহলে উপরে হবে 3√3 ডিভাইডেড বাই 4√2 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এরপর তাহলে এবার এডির মান তো আমরা পেয়ে গেছি। এডির মান হচ্ছে কত? √3/3/√2। তাহলে এই যে এইটার মান আমরা কি পেলাম? 3 ডিভাইডেড বাই √2। তাহলে অতিভুজ যদি পাই, তাহলে এখান থেকে আমরা ভূমি আর লম্ব আবার বের করব। ঠিক আছে, এবার ত্রিভুজ ADE এর ক্ষেত্রে, ত্রিভুজ ADE
ই এর ক্ষেত্রে অতিভুজ এডি ইজ ইকুয়াল টু 3/√2 সেন্টিমিটার, তাই না? এডি সমান 3/√2 সেন্টিমিটার ছিল। তাহলে এবার ভূমি বের করব, এবার লম্ব বের করবো। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই। তাহলে ভূমি এই, অতএব ভূমি এই সমান হচ্ছে অতিভুজ cos থিটা। ভূমি সবসময় অতিভুজ থেকে ভূমি বের করলে অতিভুজ ইন্টু cos থিটা দিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি √3/2 cos 30 দিচ্ছি, ঠিক আছে? cos 30 মান কত? √3/2 cos 30 মান √3/2। 3/2 আর √3/2 যদি হয় তাহলে এখানে মানটা আছে 3√3/2√3। আর এবার লম্বটা কি? লম্বটা হচ্ছে ডিই, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? এইটা লম্ব। লম্ব ডিই সমান হচ্ছে অতিভুজ ইন্টু সাইন থিটা। তো লম্বের সাথে সবসময় সম্পর্ক হবে কি? লম্ব ডিই সমান হবে অতিভুজ ইন্টু সাইন থিটা। তাহলে অতিভুজ কত? 3/√3। সাইন 30 মান হচ্ছে কত? সাইন 30 মান হচ্ছে হাফ। 3, তাহলে 3/√2 ইন্টু হাফ, তাহলে হবে কত? 3/2√2, ঠিক আছে? তাহলে এইরকম। তাহলে এবার ক্ষেত্রফল, অতএব এডিই এর লাস্ট যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি কোনটা? এটা ভূমি হচ্ছে 3√2 ইন্টু এখানে হবে কি 3/2√2, এখানে 2√2, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এগুলো সব ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে দেখো, 3 3 9, অর্থাৎ 9√3। আর এখানে হিসাব করলে কত হবে? 2 2 4, 4 2 8, আর √2 আর √2 গুণ করলে 2 হবে। তাহলে 4 8 32, না 16 হবে। তাহলে 4টা 2 হচ্ছে, তার কারণ হচ্ছে কত? এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, 3টা 2, আর এই √2 আর √2 মিলে একটা 2 হবে, মোট 4টা 2। তো 4টা 2 গুণ করলে 16 হয়, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা 3টা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। তাহলে মোট ক্ষেত্রফল হবে কত? তাহলে প্রথমটার ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম কত? √3 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে √3, তারপরটা তাহলে প্রথমে √3 প্লাস এটা কত? 3√3/4√2, 3√3/4√2 প্লাস 9√3/16। তো এই হচ্ছে কি 3টা ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল। তো এটা আমরা দশমিকে বের করে দেখি কত হয়। আচ্ছা দেখো, এখানে একটু ক্যালকুলেট, এখানে √2টা পুরাটারই উপর ছিল, আর আমি এখানে শুধুমাত্র একজনের উপর দিয়েছি। তাহলে এখানে পুরাটারই উপর √2 হবে, অর্থাৎ √2/√3 হবে, ঠিক আছে? √2/√3। তাহলে এইখানে তোমার 3√3 ঠিক আছে, কিন্তু এই জায়গায় কত হবে? এখানে 2 2 2 হবে, এখানে শুধু 2 হবে, ঠিক আছে? এখানে শুধু 2 হবে। আর ওকে, আর বাদ বাকি দেখি একটু ক্যালকুলেশনগুলো এখানে ঠিক আছে কিনা। হ্যাঁ, বাকিটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে হবে কত? 4। হ্যাঁ, তাহলে 2 √2 গুণ করে 2 আর 2 4 হচ্ছে। তাহলে এইখানে শুধুমাত্র আমাদের এইখানে শুধু 4 হবে। ওকে, তাহলে ক্ষেত্রফলটা এবার যদি তোমরা এটা ক্যালকুলেটারে টিপ দাও, ক্যালকুলেটারে টিপ দিলে তোমাদের 4 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, ঠিক আছে? তো এই হলো তোমাদের এই অঙ্ক, ঠিক আছে? 4 পয়েন্ট ক্যালকুলেটিভ আসলে 4.005 ইজ ইকুয়াল টু 4 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তো এটা প্রায় 4 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কি করলাম? ধাপে ধাপে হিসাব করলাম, বুঝতে পারছো তোমরা? এই চিত্রটা ধাপে ধাপে আমরা হিসাব করলাম, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করছি? উপরের ত্রিভুজের জন্য লম্ব এবং ভূমির মান হিসাব করছি, ঠিক আছে? তারপর ওখান থেকে নিচের ত্রিভুজের জন্য, তাহলে প্রথম ত্রিভুজের এটা লম্ব ছিল, মানে আমরা এই অ্যাঙ্গেল ধরে হিসাব করছি, এইটা না, এটা 60 হলে এটা 30 হয়। তো এটা হচ্ছে কত? √2।
তাহলে এখান থেকে আমরা এই উপরের ত্রিভুজটার ভূমি বের করছি। তো উপরের ত্রিভুজটার যেটা ভূমি, পরের ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য সেটা হবে কি অতিভুজ। ঠিক আছে, তো এই ত্রিভুজের জন্য যেটা আবার ভূমি, সেটা আবার পরের ত্রিভুজের জন্য অতিভুজ। তো এইরকম করে করে প্রত্যেকটা ত্রিভুজের ভূমি এবং অতিভুজ লম্ব বের করে গুণ করি, ক্ষেত্রফল যোগ করে আমরা কি করছি, ফাইনালি টোটাল ক্ষেত্রফল হিসাব করছি। ঠিক আছে, তো এই ছিল অঙ্ক। আর এই অঙ্কটা আছে, এই অঙ্কটাতে মধ্যে অসম্পূর্ণ আছে, আর এখানে কি আছে, এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। তো এই অঙ্কটা যদি সামান্তরিক হইতো তাহলে এটা ইজিলি ক্যালকুলেশন করা যাইতো। দেখ এটা যেহেতু অসম্পূর্ণ অঙ্ক, তো এটা আমরা করলাম না। তো মোটামুটি এই অধ্যায় আমরা কি করলাম, শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর বৃত্ত সম্পর্কিত যে অধ্যায় আছে সেটি আমরা করব। আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ।